বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বাবস্থায় সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সুস্থ রেখেছেন, পাশাপাশি সুস্থ রেখেছেন তোমাদেরকেও। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে দেশের এই বায়োলজি অনলাইন ক্লাসটি, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, রাঙামাটি, পার্বত্য জেলা। আমরা আজকে বায়োলজি সেকেন্ড পার্ট থেকে যে চ্যাপ্টারটি কন্টিনিউ করছিলাম, গত ক্লাসে শুরু করেছিলাম এই চ্যাপ্টারটি, অর্থাৎ চ্যাপ্টার 6, এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেফ্রন। তা আমরা গত ক্লাস থেকে একটু পুনরাবৃত্তি করছি, যে গত ক্লাসের পুনরালোচনাটা করছি একটু, যে আমাদের মূল বিষয়টা হচ্ছে, টপিক্সটা হচ্ছে আসলে এক্সক্রিশন বা রেচন। আমরা গত ক্লাসে বলেছিলাম, এখন আবারও বলছি, যে রেচন কাকে বলে। রেচন হচ্ছে যে প্রোটিন বিপাকের ফলে সৃষ্ট অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড থেকে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থের অপসারণকেই রেচন বলে। আবারও বলছি, প্রোটিন বিপাকের ফলে সৃষ্ট অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড থেকে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থের অপসারণকেই রেচন বলে। আমরা জানি যে অ্যামিনো অ্যাসিডটা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ অ্যামিনো অ্যাসিড আমাদের যে কোষের যে প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজম গঠনে মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু সব কিছুরই একটা সীমা থাকে। আমরা যে পরিমাণ প্রোটিন খাদ্য হিসাবে গ্রহণ করি, ঠিক সেইটুকু থেকে যে পরিমাণ অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, সেই অ্যামিনো অ্যাসিডটা আমাদের এতটা অ্যামিনো অ্যাসিড প্রয়োজন হয় না। অর্থাৎ তার বেশ কিছুটা অংশই অব্যবহৃত থেকে যায়। আমরা এও জানি যে অ্যামিনো অ্যাসিডের একটা মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, আর এই নাইট্রোজেন আমাদের দেহের জন্য বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। আর সেজন্যেই সেই অব্যবহৃত অ্যামিনো অ্যাসিড থেকে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ যে প্রক্রিয়ায় অপসারিত হয়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে রেচন। এখন যে রেচন কার্য যে তন্ত্রের মাধ্যমে সম্পাদিত হয়, সেটি হচ্ছে রেচনতন্ত্র। আর রেচনতন্ত্র অবশ্যই অনেকগুলো রেচন অঙ্গ নিয়ে গঠিত। সেই রেচন অঙ্গগুলোর মধ্যে আমরা বলেছিলাম যে 4টা রেচন অঙ্গ এখানে কাজ করে মানবদেহের ক্ষেত্রে। একটি হচ্ছে প্রধান রেচন অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক, যেটাকে বলি আমরা। তো বৃক্কের যে গাঠনিক একক, সেটি হচ্ছে নেফ্রন। কাজে আমাদের আজকে যে আলোচ্য বিষয় নেফ্রন। নেফ্রন কাকে বলে? নেফ্রন হচ্ছে বৃক্কের বা কিডনির গাঠনিক এবং কার্যিক একককেই নেফ্রন বলে। তো নেফ্রন একটা কিডনিতে, মানবদেহের একটি কিডনিতে 10 লক্ষ থেকে প্রায় 12 লক্ষ নেফ্রন থাকে। অর্থাৎ একটি মানবদেহে যেহেতু 2টি কিডনি থাকে, কাজেই 2টা কিডনিতে প্রায় 20 থেকে 24 লক্ষ নেফ্রন অবস্থান করে। এবং এই নেফ্রন প্রায় প্রত্যেকটা নেফ্রন হচ্ছে অত্যন্ত পেঁচানো সূত্রাকার গঠন। তো আমরা নেফ্রনের গঠন আলোচনা করার আগে আমরা একটু নেফ্রনের ছবিটা এঁকে নিই, কারণ এটা আসলে ছবি নির্ভর প্রশ্ন। তো নেফ্রনের ছবিটা তোমরা একটু খেয়াল করো, অনেকের কাছে হয়তো কঠিন মনে হতে পারে, আবার একটু চেষ্টা করলে দেখা যাবে যে এটি আসলে ততটা কঠিন নয়। আমরা প্রথমেই নেফ্রনের, আমি লিখতে লিখতে আবার একটু আলোচনাও করছি, যে নেফ্রনকে আমরা প্রথমে বললাম যে নেফ্রনের প্রথম সংজ্ঞাটা দিতে হবে। নেফ্রন হচ্ছে কিডনি বা বৃক্কের গাঠনিক এবং কার্যিক একককেই বলা হয় নেফ্রন, এবং রেচন এককও বলা যায়, যে এটা হচ্ছে মানবদেহের রেচন একক নেফ্রন। যদিও এটা শুধু মানবদেহ নয়, অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রেও নেফ্রন রেচন একক, কিন্তু আমরা এখন মানবদেহ পড়ছি, কাজে এখানে মানবদেহটাকেই আমরা প্রাধান্য দেব। তো নেফ্রনেরকে আসলে 2টা প্রধান অংশে ভাগ করা হয়।
একটা হচ্ছে রেনাল কর্পাসেল এবং আমি নামগুলো এই পাশে লিখি কারণ এদিকে আমার ছবির জন্য জায়গাটা লাগবে। এখানে আমরা যে বিষয়গুলো পাবো সেটি হচ্ছে মনে করো রেনাল কর্পাসেল বা মালপিজিয়ান বডি। এই শব্দগুলো যেগুলো আমরা শিখন ফল মালপিজিয়ান বডি, এটা আরেকটা হচ্ছে রেনাল কর্পাসেল। কর্পাসকেল কিন্তু উচ্চারণটা হবে কর্পাসেল, লিখতে গেলে পাসকেল পিইউএসসিএল। মালপিজিয়ান বডি, তারপর হচ্ছে রেচন নালিকা বা রেনাল টিউবুল। এই দুটো হচ্ছে প্রথম। তারপরে আবার মালপিজিয়ান বডির মধ্যে আবার দুটো অংশ পাবো, সেটি একটি হচ্ছে গ্লোমেরুলাস, আরেকটি হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এই অংশগুলো আমরা পাবো। এরপরে আমরা এখানে আরও বেশ কিছু অংশ পাবো, যেমন রেনাল টিউবুলের মধ্যে পাবো তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর হচ্ছে ডিস্টাল হেনলি লুপ অফ হেনলি বলা হয় এটাকে। এই অংশগুলো আমাদের আলোচনায় আসবে। লুপ অফ হেনলি একজন বিজ্ঞানী, তার নামে আসছে। তারপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ওখানে এটা দিলাম। তারপর হচ্ছে কালেক্টেড টিউবুল বা কালেক্টিং টিউবুল বা সংগ্রাহী নালী। এই অংশগুলো আমরা এখানে আলোচনায় আসবে। তো আমরা প্রথমে এই ছবিটা এঁকে নিই। এখানে একটু বড় জায়গার প্রয়োজন হয়। এই অংশটা হচ্ছে কাপ-লাইক স্ট্রাকচার, এটা হলো বোমেন্স ক্যাপসুল। তার ভিতরে আঁকবো আমরা গ্লোমেরুলাসটা, অন্য কালার দিয়ে আঁকবো এবং এটা নিচে নেমে যাবে। এটা আমরা বর্ণনার সুবিধার জন্য এখানে এটা পেঁচানো নালিকা। এটা হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, যেটা আমরা লিখেছিলাম সেটা হচ্ছে এটা। তারপরে এটা আবার নিচের দিকে নামবে, নিচের দিকে নেমে একটা ইউ আকৃতির গঠন তৈরি করবে। এটা একটু চিকন হয়ে যাবে, ইউ আকৃতির গঠন তৈরি করলো। ইউ আকৃতির গঠন তৈরি করলো। তারপর আবার একটু প্রশস্ত হয়ে যাবে, উপরের দিকে উঠবে। উপর দিকে উঠে এটা আবার অপেক্ষাকৃত কম পেঁচানো, খুব বেশি পেঁচানো হবে না। এটা হলো সংগ্রাহী নালী। এই সংগ্রাহী নালীটা আবার আরেকটা নালীর মধ্যে উন্মুক্ত হয়, সেটি আমরা পরে আলোচনা করছি। তাহলে এখানে অ্যাফারেন্ট রক্তবাহী নালী প্রবেশ করবে।
এই নালীটা ভেতরে প্রবেশ করার পর, এটা হলো অ্যাফারেন্ট রক্তবাহী নালী, প্রবেশ করার পরে সে অনেকগুলো শাখা বিস্তার করবে, শাখাগুলো বিস্তার করে ইফারেন্ট রক্তবাহী নালী হিসাবে বেরিয়ে যাবে। মাঝখানে সে অনেকগুলো গঠন করবে, শাখা প্রশাখা বিস্তার করবে। সেটাও এই প্রথম দুটো শাখা হলো, তারপর এখানে আবার অনেকগুলো শাখা বিস্তার করবে। এই শাখাগুলো অনেকগুলো শাখা সে বিস্তার করবে, সেই শাখাগুলো আবার একত্রিত হয়ে গঠন করবে একটা নালী। তাহলে এখানে তার গতিপথ হচ্ছে এদিকে, আর এটি বেরিয়ে যাচ্ছে এদিকে। তাহলে মোটামুটি আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এখানে একটা দাগ দিয়েই এটা স্তর দেখে গেছি, এটা একটা স্তর এবং এটা একটা স্তর। এখানে এটা হলো অ্যাফারেন্ট ধমনিকা, অ্যাফারেন্ট ধমনী, আর এটা হলো ইফারেন্ট ধমনী। এখানে চিহ্নিত করা একটু কঠিন হয়ে যাচ্ছে। ইফারেন্ট ধমনী। আচ্ছা, আর এই যে মাঝখানে যে কুণ্ডলী পাকানো অংশটা, এটি হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস। আর কাপ লাইক স্ট্রাকচার যেটি, সেটি হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল। এই বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাসকে একসাথে বলা হয়, এই দুটাকে একসাথে বলা হয় মালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসেল। মালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসেল। আচ্ছা, তাহলে আমরা এই অংশটা পেলাম, অর্থাৎ এই অংশটাই সম্পূর্ণরূপে, অর্থাৎ এই পর্যন্ত অংশটা হলো মালপিজিয়ান বডি, সেটা বোম্যান্স ক্যাপসুল। আর এখানে যে রেচন নালিকা, সেটি হচ্ছে এখানে যে পেঁচানো অংশটা দেখতে পাচ্ছি, এই পেঁচানো অংশটা হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা পেঁচানো প্রক্সিমাল নিকটবর্তী পেঁচানো নালিকা। এটাকে বাংলাতে বলে নিকটবর্তী পেঁচানো নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড নালিকা। আর এটি হচ্ছে ইউ আকৃতির যে গঠনটা, এই ইউ আকৃতির গঠনটা হলো হেনলির লুপ বা লুপ অফ হেনলির লুপ। এই অংশটা এখান থেকে এই পর্যন্ত, এই অংশটা হচ্ছে ডিস্টাল পেঁচানো নালিকা বা দূরবর্তী পেঁচানো নালিকা। আমি চিহ্নিতকরণটা জায়গার অভাবে সুন্দর করে করতে পারছি না, ভিতরে লিখেছি, এগুলো এক পাশে চিহ্নিত করবে তোমরা। দূরবর্তী পেঁচানো নালিকা। আর এটি হচ্ছে সংগ্রাহী নালী বা কালেক্টিং টিউবুল। মোটামুটি আমরা চিত্রটা আঁকতে পারলাম। চিত্র হচ্ছে নেফ্রন।
ন্যাফ্রনের শুধু চিত্রটাও একটা কোশ্চেন। আর এখানে এই যে মাঝখানে যে স্পেসটা এটাকে বলে ক্যাপসুলার স্পেস। এটা ভিতরেরটাই ভিতরে এঁকে দিচ্ছি ক্যাপসুলার স্পেস। তাহলে এই হচ্ছে একটি ন্যাফ্রনের স্ট্রাকচার। তাহলে আমরা এখানে ন্যাফ্রন সম্পর্কে আমরা মূলত যে ন্যাফ্রন কি এখানে যে বিষয়টা জানতে পারবো সেটা হচ্ছে স্ট্রাকচার। ন্যাফ্রন স্ট্রাকচার। আচ্ছা, তাহলে আমরা এখন আলোচনা করছি ছবিটা দেখে দেখে। আমরা এতক্ষণ আলোচনা করেছি কাজ করতে করতে, কিন্তু এখন আমি সুসংগঠিতভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা আগেই বলেছি যে ন্যাফ্রন হচ্ছে রেচন একক, এবং ন্যাফ্রনের দেহকে প্রধানত দুটো অংশে ভাগ করা হয়। এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে বলা হয় মালপিজিয়ান বডি। মালপিজিয়ান বডি এটা হচ্ছে প্রথম অংশ, অর্থাৎ ন্যাফ্রনের অগ্রস্থ পেয়ালাকৃতির স্ফীতকায় গঠনকে বলে মালপিজিয়ান বডি। অর্থাৎ দুটো অংশ আমি বলছি, যে প্রথম অংশটা হচ্ছে মালপিজিয়ান বডি আর দ্বিতীয় অংশ হচ্ছে রেচন নালিকা। রেচন নালিকা হচ্ছে প্রধানত নিকটবর্তী প্যাঁচানো নালিকা, হেনলি লুপ এবং দূরবর্তী প্যাঁচানো নালিকা এই পর্যন্তই রেচন নালিকা। তবে কেউ কেউ আবার সংগ্রাহী নালিকার মধ্যে ফেলেছে। আসলে ন্যাফ্রন যে নালীতে মানে নিপতিত হয় বা ওপেন করে সেটাই হচ্ছে সংগ্রাহী নালী। ন্যাফ্রনের সীমানা কিন্তু আসলে এইটুকু। অর্থাৎ তোমার আবার বলছি যে প্রথম দুইটা ভাগে ভাগ করা যায়, মালপিজিয়ান বডি এবং রেচন নালিকা বা রেনাল টিউবুল। মালপিজিয়ান বডি দুটো অংশে বিভক্ত, বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস। আর রেচন নালিকা বা তোমার রেচন নালিকা আলাদাভাবে এখানে চিন্তা করতে পারছি না। এখান থেকে এই পর্যন্ত এটা তোমরা এই হচ্ছে তিনটা নালী, নিকটবর্তী প্যাঁচানো নালিকা, লুপ অফ হেনলি এবং দূরবর্তী প্যাঁচানো নালিকা, যখন তোমরা সাইডে চিহ্নিত করবে তখন তিনোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবে যে রেচন নালিকা। তাহলে এইটাকে যেমন আমি দিয়েছি থার্ড ব্র্যাকেট দিয়ে মালপিজিয়ান বডি, সেখানে আবার এই তিনটা নামের পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে তোমরা লিখবে রেচন নালিকা। এখানে আমি তিনটাকে একসাথে করতে পারছি না সে জায়গার অভাবে। তাহলে আমরা আবারও বলছি যে ন্যাফ্রনকে দুই ভাগে ভাগ করা হয়, মালপিজিয়ান বডি এবং রেচন নালিকা। মালপিজিয়ান বডি কোনটা? মালপিজিয়ান বডি হচ্ছে একটা ন্যাফ্রনের শীর্ষস্থ স্ফীতকায় গঠনকেই মালপিজিয়ান বডি বলে। বিজ্ঞানী মালপিজি এটি আবিষ্কার করেছেন, তার নাম অনুসারে এটিকে বলা হয় বা একে বলা হয় মালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসেল। তোমার একাধিক নাম বইতে আছে, সেগুলো এক এক বইতে একভাবে লিখেছে, সেগুলো তোমরা শিখতে হবে। তাহলে এটা আরেকটা নাম হচ্ছে রেনাল কর্পাসেল বা মালপিজিয়ান বডি। মালপিজিয়ান বডি দুই ভাগে বিভক্ত, দুটো অংশে বিভক্ত। একটি হচ্ছে গ্লোমেরুলাস, আরেকটি হচ্ছে এই যে কাপের মতো যে অংশটা, এটি হচ্ছে বোমেন্স ক্যাপসুল। তাহলে বোমেন্স ক্যাপসুল হলো কাপ লাইক স্ট্রাকচার, আর গ্লোমেরুলাস হচ্ছে তার ভিতরে যে তোমার রেড পেন দিয়ে বা যেটি লিখেছি সেই যে কুণ্ডলী পাকানো অংশটা, এটি হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে আমরা প্রথমে গ্লোমেরুলাসটা বলি। গ্লোমেরুলাস হচ্ছে যে কিডনির যে অ্যাফারেন্ট ধমনিকা প্রবেশ করে বোমেন্স ক্যাপসুলের যে তোমার ফাঁকা স্থানে প্রবেশ করে প্রথমে অ্যাফারেন্ট নালিকা। প্রবেশ করার পরে অ্যাফারেন্ট ধমনী বা অ্যাফারেন্ট নালিকা প্রবেশ করে এখানে অনেকগুলো ভাগে বিভক্ত, অর্থাৎ অনেকগুলো শাখা বিস্তার করে, অর্থাৎ কৈশিক জালিকাতে বিভক্ত হয়। আর এই কৈশিক জালিকাগুলো আবার একীভূত হয়ে গঠন করে ইফারেন্ট ধমনী, এবং এই ইফারেন্ট ধমনী বা ইফারেন্ট ধমনিকা বোমেন্স গ্লোমেরুলাস বা বোমেন্স ক্যাপসুল ত্যাগ করে। তাহলে দেখো প্রবেশ করছে এফারেন্ট এবং সে শাখা বিস্তার করছে, শাখাগুলো আবার একত্রিত হয়ে একটা নালী গঠন করছে যেটাকে বলে ইফারেন্ট ধমনী অথবা ইফারেন্ট ধমনিকা, এবং ইফারেন্ট ধমনিকা বোমেন্স ক্যাপসুল ত্যাগ করছে। এখন অ্যাফারেন্ট এবং ইফারেন্ট ধমনিকা মাঝখানে ঘটে যাওয়া যে কুণ্ডলী পাকানো কৈশিক জালিকার গুচ্ছ, সেই কৈশিক জালিকার গুচ্ছকেই বলা হয় গ্লোমেরুলাস। অর্থাৎ গ্লোমেরুলাসে 50টিরও বেশি কৈশিক জালিকা অবস্থান করতে পারে। তাহলে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট ধমনীর মধ্যবর্তী কৈশিক জালিকার গুচ্ছকেই বলা হয় গ্লোমেরুলাস। এবার আসো বোমেন্স ক্যাপসুল। গ্লোমেরুলাসকে ঘিরে যে পেয়ালাকৃতির দ্বিস্তরী গঠন, এটা একটা স্তর, এটা একটা স্তর, দ্বিস্তরী গঠনকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। আর বোমেন্স ক্যাপসুলের মাঝখানে যে দুটো স্তরের মাঝখানে যে স্পেসটা থাকে এটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। বোমেন্স ক্যাপসুলের
গ্লোমেরুলাস সংলগ্ন স্তর, এটাকে বলা হয়, এটা হচ্ছে ভিসেরাল স্তর, আর যেটা তোমার বাইরের দিকে থাকে সেই স্তরটাকে বলা হয় প্যারাইটাল স্তর। এটা হচ্ছে ভিসেরাল স্তরটা পোরোসাইট নামক এক ধরনের কোষ সমন্বয়ে গঠিত, আর প্যারাইটাল স্তর হচ্ছে স্কোয়ামাস টিস্যু বা স্কোয়ামাস সেল বাঁশযুক্ত কোষের সমন্বয়ে গঠিত হয়। তাহলে এই দুটো স্তরের মাঝখানে যে স্পেসটা সেটিকে বলা হয় ক্যাপসুলার স্পেস। আচ্ছা, তাহলে আমরা মালপিজিয়ান বডির গঠনটা বললাম। এখন হচ্ছে রেনাল টিউবুল বা পেঁচানো নালিকা, রেচন নালিকা। তাহলে রেনাল টিউবুলের তিনটা অংশ, একটি হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ হেনলি এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে প্রথমে আসো যে নিকটবর্তী পেঁচানো নালিকা, এটি হচ্ছে সবচেয়ে দীর্ঘতম এবং সবচাইতে পেঁচানো রেচন নালিকার অংশ। তাহলে এটিকে আমরা কিভাবে বলবো যে বোমেন্স ক্যাপসুলের পশ্চাৎ অঞ্চল থেকে লুপ অফ হেনলির পূর্ব পর্যন্ত অধিকতর পেঁচানো দীর্ঘতম রেচন নালিকার অংশকে বলা হয় নিকটবর্তী পেঁচানো নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। একইভাবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলের মধ্যবর্তী রেচন নালিকার ইউ আকৃতির গঠনকে বলা হয় লুপ অফ হেনলি বা হেনলি লুপ। হেনলি লুপের যে অংশটা নিচের দিকে নেমে গেছে সেটাকে বলা হয় ডিসেন্ডিং লিম, আর যেটি উপরের দিকে উঠে গেছে সেটিকে বলা হয় অ্যাসেন্ডিং লিম। অর্থাৎ এটি হচ্ছে ডিসেন্ডিং লিম, এটি হচ্ছে অ্যাসেন্ডিং লিম। এই অ্যাসেন্ডিং লিম এবং ডিসেন্ডিং লিম এবং অ্যাসেন্ডিং লিম মিলে ইউ আকৃতির রেচন নালিকার অংশকেই বলা হয় লুপ অফ হেনলি। তারপর আসো যে দূরবর্তী পেঁচানো নালিকা। হেনলি লুপ এবং সংগ্রাহী নালীর মধ্যবর্তী অধিকতর কম পেঁচানো কিছুটা সোজা রেচন নালিকা অংশটি হচ্ছে ডিস্টাল পেঁচানো নালিকা। রেচনের সর্বাধিক পরিমাণ রেচন সম্পন্ন হয় প্রক্সিমাল পেঁচানো নালিকাতে। তাহলে এখন আসো দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবুল একটি নালীতে উন্মুক্ত হয়। এখানে একটা বলে রাখা প্রয়োজন যে এটি হচ্ছে একটি ন্যাফ্রন, এই পর্যন্ত এ ধরনের অনেকগুলো ন্যাফ্রন এর মধ্যে প্রবেশ করে। সেই জন্য তোমরা ছবিতে দেখবে যে সংগ্রাহী নালীকে দেখানো হয়েছে এভাবে, মানে অনেকগুলো কাটা কাটা অংশ দেখানো হয়েছে। মনে করো এদিকে দেখানো হয়েছে, এদিকে দেখানো হয়েছে, এগুলো এক একটা ন্যাফ্রনের অংশ, অর্থাৎ এক একটা ডিস্টাল পেঁচানো নালীকে এসব জায়গা দিয়ে প্রবেশ করেছে, এভাবে দেখানো হয়েছে। তাহলে এটা যেরকম একটা ডিস্টাল পেঁচানো নালিকা, আর এটাও আরেকটা ন্যাফ্রনের ডিস্টাল পেঁচানো নালিকা, এটা আরেকটা ন্যাফ্রনের ডিস্টাল পেঁচানো নালিকা। তাহলে অনেকগুলো ন্যাফ্রন ডিস্টাল পেঁচানো নালিকা যে একটি সাধারণ নালীতে উন্মুক্ত হয় তাকে বলা হয় কালেক্টিং টিউবুল অথবা সংগ্রাহী নালিকা। তাহলে এই হচ্ছে ন্যাফ্রনের গঠন। এই কালেক্টিং টিউবুল আবার ডাক্ট অফ বেলিনি আরেকটা নালিকাতে উন্মুক্ত হয়। সেটি আমাদের এখানে ঠিক কাজে লাগছে না, এটা আমরা পরে আবার কাজে লাগবে পরবর্তী ক্লাসে। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার অফ ন্যাফ্রন। আমি আবার বলছি, ন্যাফ্রনকে দুভাগে, ন্যাফ্রন হচ্ছে কিডনি বা বৃক্কের রেচন একককেই ন্যাফ্রন বলে। ন্যাফ্রনকে দুটি অংশে ভাগ করা যায়, মালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসেল, আর এক নম্বর হচ্ছে রেনাল কর্পাসেল বা মালপিজিয়ান বডি, দুই নম্বর হচ্ছে রেনাল টিউবুল বা রেচন নালিকা। প্রথমেই আসি যে মালপিজিয়ান বডি। মালপিজিয়ান বডি হলো ন্যাফ্রনের শীর্ষস্থ স্ফীতকায় গঠনকে মালপিজিয়ান বডি বলে। মালপিজিয়ান বডি আবার দুটি অংশে বিভক্ত, বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাসটা হচ্ছে, আগে গ্লোমেরুলাস বলছি, গ্লোমেরুলাস হচ্ছে যে বোমেন্স ক্যাপসুলের শীর্ষস্থ গহ্বরে অ্যাফারেন্ট ধমনী এবং ইফারেন্ট ধমনী মধ্যবর্তী কৈশিক জালিকা কুণ্ডকে বা পুঞ্জকে অথবা গুচ্ছকে বলা হয় গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসে 50টি কিংবা তার ততোধিক কৈশিক জালিকা থাকতে পারে। তাহলে এই গ্লোমেরুলাস অতি পরিস্রাবক বা সূক্ষ্ম পরিস্রাবক রূপে কাজ করে। এরপর হচ্ছে বোমেন্স ক্যাপসুল। গ্লোমেরুলাসকে ঘিরে দ্বিস্তরী পেয়ালাকৃতি গঠনটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুলের গ্লোমেরুলাস সংলগ্ন প্রাচীরটাকে বলা হয় ভিসেরাল স্তর এবং বাইরের স্তরটাকে বলা হয় প্যারাইটেল স্তর। ভিসেরাল স্তরটা পোরোসাইট নামক কোষ সমন্বয়ে গঠিত, আর প্যারাইটেল স্তরটি হচ্ছে আইসাকার ইপিথেলিয়াম কোষে গঠিত, অর্থাৎ স্কোয়ামাস ইপিথেলিয়ামে গঠিত। আর
প্যারাইটাল এবং ভিসারাল স্তরের মাঝখানে যে স্পেস থাকে সেটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। তাহলে আমরা মালপিজিয়ান বডি শেষ করলাম। এখন দ্বিতীয় অংশ হচ্ছে রেনাল টিউবুল অথবা রেচন নালিকা। রেচন নালিকা হচ্ছে মালপিজিয়ান বডি থেকে সংগ্রাহী নালী পর্যন্ত বিস্তৃত নেফ্রনের অংশকে বলা হয় রেচন নালিকা বা রেনাল টিউবুল। রেনাল টিউবুল বা রেচন নালিকা তিনটি অংশে বিভক্ত: প্রক্সিমাল প্যাচানো নালিকা বা নিকটবর্তী প্যাচানো নালিকা, লুপ অফ হেনলি বা হেনলির লুপ, ডিস্টাল প্যাচানো নালিকা বা দূরবর্তী প্যাচানো নালিকা। প্রথমে হচ্ছে নিকটবর্তী প্যাচানো নালিকা। মালপিজিয়ান বডির অর্থাৎ বোমেন্স ক্যাপসুলের পশ্চাৎ অঞ্চল থেকে হেনলির লুপের পূর্ব পর্যন্ত, অর্থাৎ বোমেন্স ক্যাপসুল এবং হেনলি লুপের মধ্যবর্তী রেচন নালিকার অধিকতর প্যাচানো অংশকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা প্যাচানো নিকটবর্তী প্যাচানো নালিকা বলে। আবার প্রক্সিমাল প্যাচানো নালিকা এবং ডিস্টাল প্যাচানো নালিকার মধ্যবর্তী রেচন নালিকার যে অংশ ইউ আকৃতি তাকে বলা হয় লুপ অফ হেনলি। লুপ অফ হেনলির যে অংশটি নিচের দিকে নেমে গেছে তাকে বলা হয় ডিসেন্ডিং লিম, আর যেটি উপরের দিকে উঠে গেছে সেটিকে বলা হয় অ্যাসেন্ডিং লিম। আচ্ছা, এবার আসো ডিস্টাল প্যাচানো নালিকা। লুপ অফ হেনলি এবং সংগ্রাহী নালীর মাঝখানের অধিকতর কম প্যাচানো অপেক্ষাকৃত সোজা রেচন নালিকা অংশটিকে বলা হয় দূরবর্তী প্যাচানো নালিকা বা ডিস্টাল প্যাচানো নালিকা। ডিস্টাল প্যাচানো নালিকা একটি সাধারণ নালীতে উন্মুক্ত হয়, তাকে বলা হয় সংগ্রাহী নালী। এই হচ্ছে স্ট্রাকচার অফ নেফ্রন বা নেফ্রনের গঠন। তো আমরা আজকে ক্লাসটি মোটামুটি এখানেই শেষ করতে যাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা আরেকটি বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে সুস্থ থাকার চেষ্টা করো, অন্যদের সুস্থ রাখার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।